আমি ফুয়াদ ভাই আপনার কাছে একটু আসতে চাই। আপনি বিবিসির যে অনুসন্ধানী প্রতিবেদনটি নিয়ে আমরা কথা বলছিলাম, বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি লিখছে যে বিবিসির অনুসন্ধানী রিপোর্টটিতে যেই শব্দটা মানে শেখ হাসিনার যে ভয়েসটা ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে অনেকে সন্দেহের তীর ছুটছেন যে এটা 2016 হলি আর্টিজানের তখনকার সেই ভয়েস কিনা। প্রথম কথা হচ্ছে আগের যে বিষয়টা আপনি রেজ করেছেন ওটা একটু বলি যে জামাত নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা একরকম না। 71 সালে জামাত পাকিস্তান রাষ্ট্রের ক্ষমতায় ছিল না, তখন পাকিস্তানপন্থী সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল হচ্ছে মুসলিম লীগ, তারপরে ছিল হচ্ছে নিজাম ইসলামী, এরপরে জামাত ছিল একটা খুব ছোট্ট দল এবং বামপন্থী যারা চায়নাপন্থীরা ছিলেন তারাও কিন্তু আপনার পাকিস্তানের পক্ষে ছিলেন, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছেন এবং সশস্ত্রভাবেই করেছেন, বামপন্থীরাও করেছেন। এবং প্রিন্স ভাই আছেন, আমরা যারা একসময় বাম রাজনীতি করেছি ওটা আমরা নিজেরাও জানি আর কি। তো সেই জায়গাতে দেখেন জামাতকে কিন্তু কখনো জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে নিষিদ্ধ করা হয়নি। যেটা করা হয়েছে জামাতকে নিয়ে আসলে খেলেছে আওয়ামী লীগ, চেতনা ব্যবসা করেছে। কখনো কি একটা সিরিয়াস ট্রায়াল করেছে, একটা ইনভেস্টিগেশন করেছে? 71-এর পরে কি আসলে বোঝার চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশে 9 মাসের একটা যুদ্ধ হয়ে গেল, কতগুলো গণহত্যা হয়েছে, কতজন মানুষ মারা গেছে? আমার কি নামের একটা তালিকা আছে? এই যে 30 লক্ষের গল্প আমরা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেল, এই 30 লক্ষ মানুষগুলো কোথায়? তাদের নাম কোথায়? তাদের ঠিকানা কোথায়? কোথায় মারা গেছে? ভিয়েতনাম মেমোরিয়ালে যদি কেউ যায়, আপনার 60-এর দশকের যুদ্ধে, 4 বছরের যুদ্ধে প্রায় 60,000 আমেরিকান সোলজার মারা গেছে। ভিয়েতনাম মেমোরিয়ালে ওই 60,000 আমেরিকান সোলজারের সবার নাম লেখা আছে। আপনি 9/11-এর যে মেমোরিয়াল আছে নিউ ইয়র্কে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, সেখানে যাবেন, 3000 ভিকটিম, প্রত্যেকের নাম ওখানে লেখা আছে, খোদাই করে দেওয়া। তারপরে হচ্ছে আপনার 7/7 যে বোম্বিং হয়েছে লন্ডনে, সেখানে 52 জন মারা গেছে। আপনি হাইড পার্কে মেমোরিয়ালে যাবেন, ওই 52 জনের নামের তালিকা আমি নিজে দেখে আসছি, সবাই খোদাই করে দেওয়া আছে। আপনার একটা মুক্তির লড়াইতে কতগুলো মানুষ শহীদ হয়েছে, তাদের নামটা সংগ্রহ করা পর্যন্ত আপনি রাষ্ট্র আকারে, জাতি আকারে প্রয়োজন মনে করলেন না? এবার কি আমরা সেটা করতে পেরেছি? সেটা তো প্রায় কাছাকাছি একটা তালিকা হয়ে গেছে, ভালো হয় নাই, পরিপূর্ণ হয়নি, অনেক কাজ বাকি। তাহলে সেই জায়গায় দেখেন 30 লক্ষর গল্প বলছে যে চেতনা ব্যবসায়ীরা, সেই মানুষগুলো দেখেন ডিপার্টমেন্টে ভাতা নিচ্ছে কয়জন? মুক্তিযোদ্ধা যে মন্ত্রণালয় আছে যেখান থেকে ভাতা দেওয়া হয় মুক্তিযোদ্ধাদেরকে, শহীদ পরিবার ভাতা নেয় 11,000 সামথিং, 12,000-এর কম। তাহলে রাষ্ট্র শহীদ পরিবারকে ভাতা দেয় 12,000, আর রাজনৈতিক গল্প আকারে বলে 30 লক্ষ লোক মারা গেছে। এই ধরনের বাটপারি চেতনা ব্যবসা কেন করলো জামাতকে নিয়ে? এটা করতে গিয়ে যেটা হয়েছে যে আপনি আপনার মুক্তির লড়াইকে তো ছোট করেছেন, আবার এই শেষ দিকে এসে একটা নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করা হলো। আমরাও কিন্তু নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করার বিপক্ষে, বারবার বলছি। গণতদন্ত কমিশনের কথা বলেছি, জনগণের মতামত নেবার জন্য বলেছি। তারপরে হচ্ছে প্রয়োজনে গণভোট করেন, জনগণের মতামত নেন, বিচারিক আদালতে রেফার করেন। কারণ এত বড় একটা ঘটনা, সিদ্ধান্তটা নিতে হলে একটা প্রসেস ফলো করে আমাদের করতে হবে। অতএব সেই জায়গায় জামাত নিষিদ্ধ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আলোচনা একরকম না। আবারও ফিরে আসছি, আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? আমরা আবারও আলোচনায় ফিরছি। যে কথাটি আমরা রেখে গিয়েছিলাম, আমরা বিবিসির সেই অনুসন্ধানী রিপোর্ট নিয়ে কথা বলছিলাম। দেখেন, প্রথম কথা হচ্ছে যে বিবিসির মতো, আমি বিবিসিতে 6 উইক্সের আপনার জার্নালিজমের উপরে কোর্স করেছি লন্ডনে থাকা অবস্থায়। তো এই জন্য হচ্ছে যে সাংবাদিকতার বেসিক জায়গাগুলো এটা আমরা জানি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা কীভাবে মেনটেন করে। এরকম একটা ডকুমেন্টারি যখন তারা করেছে, তারা যখন করে, তারা এটার জন্য লিগালি ওপিনিয়ন নেয়। ডিফেমেশনের চ্যালেঞ্জ হইতে পারে, আপনার ফ্রডের চ্যালেঞ্জ আসতে পারে, ফ্যাক্টস রং হয়েছে এরকম চ্যালেঞ্জ আসতে পারে। এই ধরনের পোটেনশিয়ালি কী কী চ্যালেঞ্জ হইতে পারে এই ডকুমেন্টারির উপরে, তখন লিগ্যাল প্যানেল হলো মতামত দেয়। অতএব এটা যদি কেউ আওয়ামী গণমাধ্যমের লোকরা মনে করে থাকে যে আমার মামাবাড়ির আবদার হাসিনার অফিস থেকে বলছে, ডিজিএফআই ফোন দিচ্ছে, সিআরআই আর হচ্ছে পুতুলার জয় বইলা দিচ্ছে, এইটা যাবে না, ওর বাপের নাম পরিবর্তন করে দাও, অমুকে ঘর থেকে বাইর করে দাও, বিবিসি ওইরকম জিনিস না। যদি আপনাদের কাছে মনে হয় যে দুধ খাঁটি না, চ্যালেঞ্জ করে বসেন না। বিবিসি হেডকোয়ার্টারে আপনাদের তো প্রচুর টাকা পয়সা আছে, লবিস্ট ফার্মও আছে, চ্যালেঞ্জ করে ফেলেন, চ্যালেঞ্জ করলে প্রমাণ হয়ে যাবে।
জাতিসংঘ 114 পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে। হাসিনা যে এই কাজগুলো করতে পারে, আমরা যারা হাসিনার চরিত্র জানি, মতিউর রহমান রেন্টুর বই পড়ছি আমার ফাঁসি চাই, আওয়ামী লীগের আরও শতখানেক লোকদের সাথে মিলেমিশে যে চরিত্র হাসিনা সম্পর্কে আমরা জানি, একটা নার্সিসিস্ট সাইকোপ্যাথ ক্যারেক্টারের মহিলা, তার পক্ষে এই ধরনের মন্তব্য করা শতভাগ ন্যায্য হইতেই পারে। হাসিনাকে চেনে এমন কোনো মানুষ বলবে না যে তার পক্ষে এটা করা সম্ভব না, খুব সম্ভব। আমি একটু প্রিন্স ভাই আপনার কাছে আসি। যেটা আমি বলছিলাম যে আওয়ামী লীগকে আমরা যদি নিষিদ্ধ ঘোষণা করি তাহলে নির্বাচনটা কি যুক্তিযুক্ত হবে? আচ্ছা, আমি ওই প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটু রেসপন্স করতে হয় মুক্তিযুদ্ধ নিয়ে। আমি বিস্তারিত সময় নিয়ে আমি জানি আপনার শেষ পার্ট। প্রথম কথা, এটা আমরা একটু হিস্ট্রিতে দেখলে দেখব যে যখন পাকিস্তানি বাহিনী সারেন্ডার করলো তখন কিন্তু তার সারেন্ডারে লেখাই ছিল যে তারা সারেন্ডার করলো উইথ দেয়ার অক্সিলারি ফোর্স। এটা আলবদর আল শামস, তার পলিটিক্যাল উইংস হচ্ছে জামাত ইসলাম, তা তো অটো নিষিদ্ধ হয়ে যায়। সুতরাং এটা নিয়ে আর আলোচনার দরকার হয় না। দুই হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় এই যে আমি নড়াইল, খুলনা যে এলাকার মানুষ, মুক্তিযুদ্ধের সময় আমরা খুবই ছোট ছিলাম, যার জন্য সুযোগ হয়নি যাওয়ার, কিন্তু গ্রামের পর গ্রাম এখন আপনি দেখবেন যে বধ্যভূমি আবিষ্কৃত হচ্ছে, এগুলো হচ্ছে, সেখানে কিন্তু বহু পরিবার গ্রাম এমনভাবে মারা গেছে তার কোনো চিহ্নও নাই। সুতরাং সেই অনুযায়ী শুধু কয়জন কী বলে ওইটাকে আমরা ভাতা পাচ্ছে না পাচ্ছে এইটা দিয়ে কিন্তু ডিফাইন করা যায় না। তো যাই হোক, এটা নিয়ে বহু গবেষণা গ্রন্থ আছে, সেটার মধ্যে গেলে আমরা যাব। এবার আসি যে কথাটা, আমার ধারণা আলোচনাটা আসছে এই কারণে যেহেতু আমরা একটা দ্রুততর সময় নির্বাচনে যেতে চাই। আর এই কথা কিন্তু এখন যারা আমরা নির্বাচন বলি বা যে আমাদের ঐক্যমত্য কমিশনে যারা আছে বা যে সরকারও আছে, আমরা দীর্ঘদিন ধরে যখন নির্বাচনের লড়াই করেছি সেটা তো বলেছি যে যাতে এক্সক্লুসিভ নির্বাচন হয়, অংশগ্রহণমূলক নির্বাচন, যেটা শুধুমাত্র আমাদের না, কারণ একটা নির্বাচন বাংলাদেশ তো আর দুনিয়ার বাইরে না, সুতরাং দুনিয়ার কাছেও যাতে গ্রহণযোগ্য হয়, এটা ঠিক। সেই কারণে আমরা তো চাই গ্রহণযোগ্যর মাপকাঠিটা হইতে হবে যে যাতে করে সবাই অংশ নিতে পারে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, আপনি যেভাবে সরাসরি প্রশ্নটা করলেন, আমি এই মুহূর্তে ওই সরাসরি প্রশ্নের জায়গাটার কোনো কারণ দেখছি না। কারণ দেখছি না এই কারণে যে দলটির কথা বলে আপনি বলছেন সেই দলেরই তো আদৌ কোনো ভূমিকা নাই, সেই দলই তো এই বিবেচনা করছে না, তা আমি কেন জোর করে সেদে তাকে আনার জায়গাটায় যাব? বরঞ্চ আমার কাছে মনে হয় যে এটা তো কারেক্ট, উনি বললেন, আমরাও বললাম যে আমরা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে না, কিন্তু যদি আইনের গতিতে যে কোনো দল সম্পর্কে ডিসিশন নেওয়া হয় এটা হবে, কোনো সমস্যা নেই, আপনি কোনো কোশ্চেন করতে পারবেন না, এটাই। আর আমি তাদের যে ভূমিকা দেখি, বরঞ্চ আমরা একটা যখন নির্বাচনে যাব, এটা আমরা চাইবো যে জনগণ যাতে ঠিকমতো অংশ নিতে পারে, এইখানে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সম অধিকার যাতে প্রতিষ্ঠা হয়, সেইটা যদি করার দিকে আমরা যেতে পারি তখন অন্য কোনো দিকে তাকানোর দরকার হবে না, সেটাই হবে গ্রহণযোগ্য নির্বাচন। এবং একটা গণঅভ্যুত্থান পরিস্থিতিতে এটাই কিন্তু অনেকে অংশ নেবে না, নিতে পারবে না, এটাই স্বাভাবিক। এবং তার মধ্য দিয়ে আমরা ওই লেভেল প্লেইং ফিল্ডের মধ্য দিয়ে যারাই অংশ নেবে সেটাই হবে অংশগ্রহণ। আমি এই সন্ধ্যার প্রেস ব্রিফিং এর কথাটা বলতে চাই, যেখানে প্রেস ব্রিফিং এ উল্লেখ করা হয়েছে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। সংস্কার এবং সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের দুজনের কাছেই, যে আমরা এর আগেও দেখেছি যে সংস্কার শেষ হলে বা এখন যেটা বলছে নির্বাচন হতে পারে, এই যদি কিন্তু এই জিনিসটাকে কোনো শঙ্কার তৈরি করছে না? আচ্ছা, আমি ছোট করেই এটা বলে দিই যে যতটুকু আমি আসার পথে শুনছিলাম, যেটা শুনলাম এটা সুনির্দিষ্ট। প্রথম কথা, এই কথাগুলো এটা আমার প্রাইমারি প্রতিক্রিয়া, এটা আমরা যদি নির্বাচন কমিশনের কাছ থেকে শোনা আমাদের উচিত ছিল। সরকার তো নির্বাচনটা করবে না, সহায়তা করবে, আমি খুব বুঝেই কথাটা বলছি। নির্বাচন কমিশন স্বাধীন, অন্য সময় ছিল না, সাংবিধানিক বডি, তারাই টোটালটা করবে। কিন্তু এইবারের যে সময়, তাতে সরকারের একটা সিগন্যাল লাগবে কবের মধ্যে করব। তা সেইটা ভালো হতো এনারা সরকার নির্বাচন কমিশনকে বলতেন। নির্বাচন কমিশন বরঞ্চ আমাদের 1, 2, 3, 4 করে যদি বলতো যে আমি এই কাজ এইটা করতে পারবো এবং সরকার এই সময় এটা সহায়তা করলে আমি ওই সময়ের মধ্যে নির্বাচন করতে পারবো, তাহলে কোনো কন্ট্রোভার্সি থাকতো না। বরঞ্চ ওনারা এই কথা বলে যে যদি কিন্তু রাখলেন, তাতে কনফিউশন তৈরি করলেন। আরেকটা বড় কনফিউশন দেখতে পাচ্ছি যে রোজার আগের কথাটা বলার মধ্যে বলছে
বলছেন যদি এইটা হয়, কিন্তু যদি এইটা হয়ে আরেকটা যদি ওনারা রেখেছেন বলেন নাই, বড় যদি, সেটা ওনারা বলছেন ডিসেম্বরের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। এখন ধরেন আমি একটা অঙ্ক বলি, ডিসেম্বরের যদি ধরেন 31 তারিখ, তার মধ্যে যদি আপনি টাইম ফ্রেম বলেন, বাংলাদেশের হিস্ট্রিতে একটা নির্বাচন ঘোষণা এবং করতে গেলে মিনিমাম 60 দিনের হলেই সবচেয়ে ভালো হয়, 45-60 দিনের অতীতের অভিজ্ঞতা আছে। তার মানে আপনি তো ফেব্রুয়ারিতে আবার রোজা শুরু হয়ে যাবে, তার মানে আপনি ফেব্রুয়ারি যদি ফার্স্ট হাফে না করতে পারবেন না। তা আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে করার চিন্তা করতেন, তাহলে তো ওদেরকে, যদি আমি বলছি এটা তার কাছ থেকে না বললে তাহলে বলতে পারতেন অক্টোবরের মধ্যে কমপ্লিট করার কথা। তাহলে এই ধরনের অনেক কন্ট্রোভার্সি আছে। আমরা আরও ভাষণটা পুরো দেখলে বুঝবো। যেমন আমি আসার সময় শুনছিলাম যে যারা ভোটার হবে তাদেরকে ভোট কিভাবে দেবে এটা ট্রেনিং দিতে হবে। তো এই ধরনের আপনি কালক্ষেপণ করার কোনো উদ্দেশ্য থাকলে অনেক কিছু খুঁজে পাবেন, কিন্তু আমি তাও এই কোশ্চেন করতে চাই না। আমি চাই এটার মধ্য দিয়ে আজকে যতটুকু কথা বলেছেন এবং সরকার নির্বাচন কমিশনকে বলে দেবে, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ করুক, তাহলে আমরাও কিন্তু কতকগুলো সহযোগিতার মনোভাব নিতে পারবো। এবং আমি আশা করব সরকার যে কথাগুলো শুনলাম আমি, এগুলো ডিসেম্বর লাগবে না, এগুলো ইজিলি অক্টোবর নভেম্বরের মধ্যে এটা কমপ্লিট করা সম্ভব হবে, যাতে করে আমরা যথাসময়ে নির্বাচন করতে পারবো। যেহেতু নির্বাচনের আমাদের নানা মত থাকলেও অধিকাংশ দল এইখানে মনে করছে যে একটা নির্বাচনে যাওয়াটা দরকার, আমরাও সেটা মনে করি। কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই যে কাজগুলোর কথা আমরা ঐক্যমত্য হয়েছি বা আগামীতে হব, বা জনগণের যা ডিমান্ড তারাই এটা করবে। একটা কথা বলে যাই, যদিও আপনার প্রশ্নে নাই অনেকে, কারণ আমি জানি যারা শুনছেন প্রথম প্রশ্ন বলবে যে আপনারা এত নির্বাচন করছেন, নির্বাচন হলে কি তারা করবে? আরে ভাই, তারা না করলে জনগণই আসেন, আমরা সবাই মিলে রুখে দাঁড়াবো। যারা ক্ষমতায় আসবে, ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না। এবারে 24-এর গণ অভ্যুত্থান সেই পথ আমাদেরকে দেখাই দিল না। সুতরাং যত দ্রুত আমরা এই কাজ করতে পারবো, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ধারায় গণতন্ত্রের পথে কিন্তু যেতে পারবো। কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী হওয়ার প্রবণতা থাকবে না। দিন দেরি হলে বরঞ্চ আমি দেখি ওই সংকটের মধ্যে আবার আমরা পড়ে যেতে পারি, যেটা আমাদের মোটেই আকাঙ্ক্ষা না। জি, আমাদের ওটা কারোরই কাম্য না। ফুয়াদ ভাই, আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই, যদি কিন্তু হতে পারে, জি, আওয়ামী লীগ ছাড়া একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা, জি, জাতিকে ফার্স্ট অফ অল ডিসাইড করতে হবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। যেই রাজনৈতিক দলটা 2011-এর সময় ভারতের সাথে মিলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসছে, সে আসলে জনগণের সম্মতি নিয়ে শাসন করেছে কিনা, সে আসলে জনগণের ভোটে নির্বাচিত ছিল কিনা। 2011-এর নির্বাচন কমিশন আপনার 88টা সীমানা আসনের ভিতরে সীমানা পরিবর্তন করেছে, যার মধ্য দিয়ে প্রায় 134টা আসনের নির্বাচনের ফলাফল পরিবর্তন হয়ে গেছে। ন্যূনতম 100 আসনে বিএনপিকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। অতএব যেই দলটা লেজিটিমেটলি কখনো ক্ষমতায় আসে নাই, সে 2014 থেকে তো নির্বাচন করে ক্ষমতায় আসে নাই, তো 2018-তে রাতের ভোটের ক্ষমতায় এসছে, 2024-এ দামি নির্বাচন করেছে। অতএব এটা করবার মধ্য দিয়ে কি সে জনগণের সম্মতি নিয়েছে? সে কি রাজনৈতিক দল আকারে নিজেকে জাতির কাছে পেশ করেছে? তারা $234 বিলিয়ন লুটপাট করবার পরে কেউ কি দাবি করতে পারে যে আমি আসলে একটা রাজনৈতিক দল? 6,500 মানুষকে ক্রসফায়ারে দেওয়ার পরে কেউ কি বলতে পারে যে আমি রাজনৈতিক দল? 1,34,000 মামলায় 60 লক্ষ আসামি করলে রাজনৈতিক নেতাকর্মীদেরকে 800 আয়নাঘর বানাইয়া না রাজনৈতিক নেতাকর্মীদেরকে হত্যা করলে কি রাজনৈতিক দলের ডেফিনিশনে পড়ে? পড়ে না। এই জন্য আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, তাকে নির্বাচনে নেয়া না নেয়ার আলোচনা বৈধতার প্রশ্নে সমস্যা হবে না।